যেমন দেখেছিলাম তাকে। স্বামী ভূতেশানন্দ। পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজকে বেলুড় মঠে বেশ কয়েকবার দর্শন করেছি। এলাহাবাদে তার মুঠিগঞ্জ আশ্রমেও একবার দর্শন করেছি অল্পক্ষণের জন্য। এলাহাবাদে আলাদা করে অর্থাৎ একান্তে তাঁর সঙ্গ লাভের সুযোগ হয়নি। তবে বেলুড় মঠে তাকে কাছে থেকে দেখার ও তাঁর কথা শোনার সৌভাগ্য হয়েছে। পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজের ঈশ্বরীয় দর্শন খুব হতো। সেই সব দর্শনের বিষয়ে তিনি মাঝে মাঝে বলতেন। তবে তিনি এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করতে চাইতেন না। নিজেকে আড়ালে রাখাই তাঁর স্বভাব ছিল। জাগতিক ব্যাপারে তাঁর স্বভাব ছিল বালকের মতো। কোথাও যাবার কথা থাকলে তাঁর ব্যস্ততা বিশেষভাবে প্রকাশ পেত। ট্রেনে কোথাও যাবার কথা থাকলে তিনি হয়তো 1.5 কিংবা 2 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যেতেন, পাছে কোনো কারণে ট্রেন ধরতে না পারেন, হয়তো এই ভয়। স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে তাঁর আপত্তি ছিল না। তাতে তিনি এতটুকু বিরক্তি বোধ করতেন না। একবার এলাহাবাদ থেকে তিনি মাদ্রাজ যাচ্ছেন। এলাহাবাদ থেকে যথা সময়ে রওনা হয়ে পরদিন সকালে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন। সেই দিনই সন্ধ্যায় মাদ্রাজ মেল ধরবেন। হাওড়া স্টেশনে বেলুড় মঠ থেকে সাধুরা এসেছেন তাকে মঠে নিয়ে যাবার জন্য। মহারাজজি ওদের বললেন, এখন কি করে মঠে যাব? আমাকে তো মাদ্রাজের ট্রেনে যেতে হবে। প্রায় 12 ঘন্টা তিনি হাওড়া স্টেশনে থেকে যেতে চাইছিলেন। রিটায়ারিং রুম বা ওয়েটিং রুমে বিশ্রাম করবার কথাও তিনি ভাবেননি। যে প্ল্যাটফর্ম থেকে মাদ্রাজ মেল ছাড়বে সেইখানে সারা দিন অপেক্ষা করবার জন্য প্রস্তুত ছিলেন। সেদিন সাধুরা অনেক কষ্টে অনেক অনুরোধ করে তাকে মঠে নিয়ে যেতে পেরেছিলেন। আরেকটি ঘটনা মনে পড়ছে। একবার পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজের খিদিরপুর ডক দেখবার ইচ্ছা হলো। সে কথা জেনে স্বামী গঙ্গেশানন্দ দ্বিজেন মহারাজ কয়েকজন ভক্তের সাহায্যে সব ব্যবস্থা পাকা করে ফেললেন। স্থির হলো বেলা 12টার স্টিমারে পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজকে নিয়ে দ্বিজেন মহারাজ বেলুড় থেকে বাগবাজার ঘাটে যাবেন। তখন কলকাতা থেকে বেলুড় স্টিমারে যাতায়াত করা যেত। বাগবাজারে এক ভক্ত মোটর গাড়ি নিয়ে তৈরি থাকবেন, সেই গাড়িতে খিদিরপুর যাওয়া হবে। খিদিরপুর ডকের এক অফিসারের সঙ্গেও কথা বলে রাখা হয়েছিল। তিনি ওদের সব দ্রষ্টব্য দেখিয়ে এবং বুঝিয়ে দেবেন। নির্দিষ্ট দিনে সকাল থেকেই মহারাজজির ব্যস্ত ভাব লক্ষ্য করা গেল। কেবল খোঁজ নিচ্ছেন রান্না হলো কিনা। 9:30 বাজতেই বলছেন, আমাকে এবার খেতে দিন। তাকে যত বলা হয়, মহারাজ এত তাড়াতাড়ি খেয়ে নিয়ে কি হবে, স্টিমার তো সেই 12টায়, ততই যেন তিনি অধীর হয়ে পড়েন। বলেন, এখনই খেয়ে নিতে হবে। 10টার মধ্যে তিনি আহার সেরে নিলেন। এদিকে যথাসময়ে দ্বিজেন মহারাজ প্রস্তুত হয়ে মহারাজজির খোঁজ করতে গিয়ে তাকে কোথাও দেখতে পেলেন না। মঠের সর্বত্র খোঁজা হলো, কোথাও তিনি নেই। কেউ কোনো খবরও দিতে পারল না। ব্যাপার কি বোঝা গেল না। সন্ধ্যার সময় মহারাজজি মঠে ফিরে এলেন। দ্বিজেন মহারাজ তাকে দেখে সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন, কি হলো মহারাজ, কোথায় ছিলেন? খিদিরপুর ডক দেখবেন বলেছিলেন, তা 12টার স্টিমার চলে গেল। আমরা আপনাকে কত খুঁজলাম, কোথাও তো দেখতে পেলাম না। খিদিরপুর ডক থেকেই তো ফিরছি, মহারাজজি হাসতে হাসতে জবাব দিলেন। সব দেখা হয়ে গেল। দ্বিজেন মহারাজ তখন জানতে চাইলেন কখন ও কিভাবে মহারাজজি খিদিরপুর গেলেন। তিনি বললেন, সকাল 10টার সময় খাওয়া দাওয়ার পর স্টিমার ঘাটে গিয়ে দেখলাম একটা স্টিমার ঘাটে লেগেছে। মনে হলো এই স্টিমারেই তো বাগবাজার চলে যেতে পারি। কথাটা মনে উঠতেই তাই করলাম, স্টিমারে উঠে পড়লাম। দ্বিজেন মহারাজ বললেন, কিন্তু মহারাজ, বাগবাজারে গিয়ে তো আপনি সেই গাড়ি পাননি, সে গাড়ির তো আরো পরে আসার কথা ছিল। মহারাজ বললেন, সে গাড়ি নাই বা পেলাম, ট্রাম তো ছিল। খোঁজ খবর নিয়ে ট্রামে উঠে খিদিরপুর চলে গেলাম।
দ্বিজেন মহারাজ বললেন, খিদিরপুরে গিয়ে আপনার অসুবিধা হয়নি? মহারাজ বললেন, অসুবিধা কিসের? তোমার সঙ্গে গেলে ডকের অফিসার সব দেখিয়ে দিতেন, এই তো। তা আমি নিজেই সব দেখে শুনে নিলাম, দেখে শুনে নিশ্চিন্ত মনে ফিরে এসেছি। পরে মহারাজজিকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি 2 ঘন্টা অপেক্ষা না করে ওইভাবে গিয়েছিলেন, এই অস্থিরতার কারণ কি। মহারাজজি কিছুক্ষণ নীরব থেকে বলেন, দেখো, ঠাকুরকে আমরা দেখেছি, তিনি কোনো কিছু করবেন বললে যতক্ষণ না সেটি করা হচ্ছে ততক্ষণ স্থির থাকতে পারতেন না। কোথাও যাবার কথা থাকলে ক্রমাগত তিনি ঘরের বাইরে এসে দেখতেন গাড়ি এলো কিনা। গাড়ি এলে তার কাপড় পরবারও তর সইত না, কাপড় বগলে করেই গাড়িতে উঠে পড়তেন। একদিন গাড়ি আসার সঙ্গে সঙ্গে ওরে লেটো, ওরে বাবুরাম বলেই এইভাবে গাড়িতে উঠে বসেছেন। তারপর ওদের বলছেন, গাড়োয়ানকে চালাতে বল। এদিকে গাড়োয়ান তখন গাড়ি থেকে নেমে কোথাও গিয়েছে। সে কথা ঠাকুরকে বলা মাত্র তিনি ওদের বলছেন, তাহলে তোরাই চালিয়ে দে। শ্রী শ্রী ঠাকুরের যে দৃষ্টান্তটি তিনি উপস্থিত করেছিলেন সেটি খুবই প্রাসঙ্গিক। আসলে ব্রহ্মজ্ঞ মহাপুরুষদের মনে যখন একটা কিছু করার সংকল্প ওঠে তখন তাদের মনটি সেই সংকল্পে একাগ্র হয়ে যায়, সেটি সম্পন্ন না করা পর্যন্ত স্বস্তি থাকে না। শ্রী শ্রী ঠাকুর ও তার সন্তানদের ক্ষেত্রে এটি বারবার দেখা গিয়েছে। যোগদান, মে 1975। রচনাটি স্বামী ভূতেশানন্দজির স্মৃতিচারণের শ্রুতলিপি।